আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা চমৎকার বিষয় পড়ব, সেটি হচ্ছে বিভিন্ন প্রকার রশ্মি। খুবই মজার একটা ব্যাপার এবং মাঝে মাঝে কনফিউজিং, আবার খুব সহজ, যদি আমরা একটু বুঝে প্রিপারেশন নিতে পারি এবং মনে রাখতে পারি বিষয়গুলো। তো প্রথমে আমরা তেজস্ক্রিয় রশ্মি নিয়ে কথা বলবো। তেজস্ক্রিয় রশ্মির প্রধান যে রশ্মিগুলি সেগুলি হচ্ছে আলফা, বিটা, গামা রশ্মি। তিনটা রশ্মি মূলত বেশি আলোচনা হয়। একটা হচ্ছে আলফা, বিটা, গামা। এগুলো বর্ণমালার প্রথম তিনটা অক্ষর। আলফা, বিটা, গামা থেকে নামকরণ করা হয়েছে তিনটি রশ্মির। তিনটি রশ্মির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, যেটি আমাদের এক্সামে আসে, সিরিয়ালটা যদি আমরা মনে রাখি, আলফা, বিটা, গামা, এবং আমরা যদি গাণিতিক নিয়মে যাই, সবসময় খেয়াল করব যে আমরা মাইনাস প্লাস বলি না, বেশিরভাগই বলি প্লাস মাইনাস। এই কথাটা যদি মনে রাখতে পারি, সেটা আমাদের এটার জন্য প্রযোজ্য। প্রথম রশ্মিটা হচ্ছে প্লাস, তারপর মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক, এটা যেহেতু মাইনাস, এটা হচ্ছে ঋণাত্মক। আর প্লাস মাইনাস যেহেতু শেষ, পরেরটা হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ ধনাত্মক না ঋণাত্মক না। এখন কথা হচ্ছে তিনটা রশ্মির মধ্যে পার্থক্য কি, বা মূল বিষয়গুলো আমাদের কি কি আসে। তো প্রথম ইনফরমেশনটা আমরা জানলাম, প্রশ্ন আসে যে আলফা রশ্মি কি, ধনাত্মক না ঋণাত্মক। আমরা আনসার করব ধনাত্মক। তারপর প্রশ্ন হচ্ছে বিটা কেমন, ঋণাত্মক। আর যেহেতু এরপরে আর কোনো চিহ্ন নাই, সেটা হচ্ছে নিরপেক্ষ। আমরা বলবো চার্জ নিরপেক্ষ। গামা রশ্মি নিয়ে আমরা একটু বেশি আলোচনা করব। এটা হচ্ছে যে এখানে লেখা আছে চার্জ ও বর নেই। চার্জ নেই মানে চার্জ নিরপেক্ষ, বর নেই মানে বর শূন্য। এটা একটা মৌলিক পয়েন্ট, যে গামা রশ্মির চার্জ ও বর নেই। আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। আলফা, বিটা, গামা, ধনাত্মক ঋণাত্মক চিহ্ন আমরা দিয়ে দিয়েছি, আর লেখার দরকার নেই। তারপর গামা রশ্মির যে বৈশিষ্ট্যটা আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এই রশ্মিটাই হচ্ছে সবচাইতে ক্ষতিকর রশ্মি। এটা মনে রাখতে হবে, সবচেয়ে ক্ষতিকর। আরো ক্ষতিকর কিছু রশ্মি আছে, কিন্তু এটা সবচেয়ে ক্ষতিকর। যেমন এক্স রে যদি আমাদের সবসময় গায়ে লাগে, এটা ক্ষতিকর, কিন্তু গামা রশ্মিটা সবচেয়ে ক্ষতিকর। এটা আমাদের মনে রাখতে হবে যে প্রশ্ন যদি আসে সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি, আনসার হবে গামা রশ্মি। এই রশ্মিটা পারমাণবিক বিস্ফোরণের সৃষ্টি হয়, অর্থাৎ পারমাণবিক বিস্ফোরণে এটা সৃষ্টি হয়। এবং আপনারা জানেন পারমাণবিক বোমাই সবচেয়ে ক্ষতিকর, যেহেতু পারমাণবিক বিস্ফোরণে এটা সৃষ্টি, এটাই সবচেয়ে ক্ষতিকর হবে। উপরের তথ্যের সাথে এটাও একটু মিল, যে ক্ষতিকরটাই পারমাণবিক বোমা থেকে সৃষ্টি হয়। পারমাণবিক বিস্ফোরণে কোন রশ্মি উৎপন্ন হয়? গামা রশ্মি উৎপন্ন হয়। এখন সবচেয়ে ক্ষতিকর বিষয়েরও কিছু উপকারিতা থাকে, এবং একটা কথা আছে, কাটা দিয়ে কাটা ওঠানো। ঠিক এই গামা রশ্মির এই ক্ষতিকর বিষয়টাকে কাজে লাগিয়ে, যেমন আমরা অ্যান্টিভাইরাস সৃষ্টি করি ভাইরাস দিয়ে, অর্থাৎ নিরপেক্ষ এই বিষাক্ত একটা বিষয় দিয়ে বিষমুক্ত করা। এই ক্ষতিকর হওয়ার কারণে ক্যান্সার এবং টিউমার চিকিৎসায় গামা রশ্মি ব্যবহৃত হয়। কিভাবে ব্যবহৃত হয়? যে ক্যান্সার ও টিউমার, আপনারা জানেন যে এটা হচ্ছে কোষের অপ্রত্যাশিত বৃদ্ধি বা অনিয়ন্ত্রিত বৃদ্ধি হচ্ছে ক্যান্সার এবং টিউমার। এখন এই কোষটা যখন অপ্রত্যাশিত বৃদ্ধি পায়, মানে নিয়ন্ত্রণের বাইরে শরীরের কোনো এক জায়গায় বৃদ্ধি পাচ্ছে, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই অন্যান্য পদ্ধতির চাইতে, আমরা যদি গামা রশ্মি প্রয়োগ করি, তখন এটা মারা যায়। এই পদ্ধতিতে নির্দিষ্ট বা সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে গামা রশ্মি প্রয়োগ করে চিকিৎসায় ক্যান্সার এবং টিউমারে নিয়ন্ত্রণ বা পরিত্রাণ লাভ করার জন্য আমরা গামা রশ্মি ব্যবহার করি। এখন কোন বিষয়টা ব্যবহার করি, সেটা হচ্ছে কোবাল্ট 60, মানে একটা আইসোটোপ ব্যবহার করি আমরা মূলত এই চিকিৎসায়। আইসোটোপ, কিসের আইসোটোপ? সেটা হচ্ছে কোবাল্ট।
কোবাল-60 এটা আমরা মনে রাখবো যে ক্যান্সার ও টিউমার চিকিৎসায় গামা রশ্মির কোন আইসোটোপ ব্যবহৃত হয়? আনসার হবে কোবাল্ট-60 আইসোটোপটা ব্যবহৃত হয় ক্যান্সার ও টিউমার চিকিৎসায়। তো গামা রশ্মি থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে চার্জ ও বর্ণে সবচেয়ে ক্ষতিকর পারমাণবিক বিস্ফোরণের সৃষ্টি হয় ক্যান্সার ও টিউমার চিকিৎসায় এটা ব্যবহৃত হয়, এবং এখানে যে গামা রশ্মিটা উৎপন্ন করা হয় সেটা মূলত কোবাল্ট-60 থেকে তৈরি করা হয়। তারপর আমরা আসি সূর্যের কয়েকটা রশ্মি নিয়ে। সূর্যের দৃশ্যমান রশ্মিগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যেগুলো আলো অধ্যায়ে। এছাড়াও সূর্যের কয়েকটা বিষয় হচ্ছে, সূর্য থেকে যে আমরা তাপ পাই সেটা কোন রশ্মির মাধ্যমে আসে? এটার আনসার হবে অবলোহিত রশ্মি। অর্থাৎ তাপ শক্তিটা সূর্য থেকে যে আমরা পাই সেটা অবলোহিত রশ্মির মাধ্যমে আসে। আবার সূর্য থেকে আরেকটা রশ্মি নির্গত হয়, সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। দুইটা রশ্মির কথা বললাম, একটা হচ্ছে অবলোহিত তরঙ্গ বা রশ্মি, আর একটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। দেখুন দুইটা রশ্মি বর্ণালীর 7 রঙের দুই দিকের সাথে মিল। একদিকে ছিল লাল, লালের সাথে হচ্ছে অবলোহিত, আরেকদিকে ছিল বেগুনি, অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মির নাম হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি। এই রশ্মিটা ক্ষতিকর, আমাদের ত্বকের জন্য অধিক পরিমাণে ক্ষতিকর, কিন্তু অল্প পরিমাণে প্রয়োজন। ঠিক যেন আর্সেনিকের মতো নির্দিষ্ট মাত্রায় প্রয়োজন, অতি বেশি মাত্রায় শরীরের জন্য ক্ষতিকর। কারণ এই অতি বেগুনি রশ্মি হতে আমরা ভিটামিন ডি পাই। ভিটামিন ডি, এই জন্য বলা হয় সূর্যের আলোতে প্রতিদিন একটু হাঁটাচলা করা বা সূর্যের আলোটা গায়ে লাগানো ভিটামিন ডি এর জন্য। আবার অতিরিক্ত থাকতে মানা করা হয় বা অতি তীব্র আলোতে থাকতে মানা করা হয়। মোটামুটি সহনীয় আলোতে থাকলে আমরা আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে ভিটামিন ডি উৎপন্ন হয়, এবং ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তারপর হচ্ছে এই অবলোহিত রশ্মিটা বৈদ্যুতিক চুলা থেকে নির্গত হয়। অর্থাৎ আমরা যেই বৈদ্যুতিক চুলা ইউজ করি সেখানে যেই রশ্মিটার সৃষ্টি হয় সেটা হচ্ছে অবলোহিত রশ্মি। সেটা আমাদের প্রশ্ন আসে, মনে রাখতে হবে যে বৈদ্যুতিক চুলা থেকে অবলোহিত রশ্মি, বৈদ্যুতিক চুলা থেকে অবলোহিত রশ্মি। এরপর আমরা আসি এক্স রে নিয়ে। এক্স রে রশ্মির নামই হচ্ছে রঞ্জন রশ্মি। এটা চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে হাড় ভাঙা চিকিৎসা বা শরীরের কোনো হাড়ের ত্রুটি ধরতে এই ট্রিটমেন্টটা আমরা এক্স রে ব্যবহার করি। এটা আমরা জানি, সিম্পল কোনো ব্যথা পেলেই আমরা সাধারণত এক্স রে করে দেখি হাড় ভাঙলো কি। এটা হচ্ছে চিকিৎসায় ব্যবহৃত হয়, স্পেসিফিক হাড় ভাঙা চিকিৎসা। আচ্ছা, এটা আরেকটা ব্যবহার হচ্ছে, এর কারণ হচ্ছে এই রশ্মিটা মাংস ভেদ করে যেতে পারে, কিন্তু হাড় ভেদ করে একেবারে ক্লিয়ারলি যেতে পারে না, একটা ছাপ রেখে দেয়, হাড়ের চিহ্নটা থাকে, এই জন্য এটা ব্যবহার করলে বোঝা যায়। আরেকটা ব্যবহার হচ্ছে এক্স রে রশ্মি, এই যে গোয়েন্দা বিভাগে, কারণ হচ্ছে আমরা ওই গোয়েন্দারা কোনো ব্যাগে কোনো ক্ষতিকর কোনো কিছু আছে কিনা, দাতব কোনো কিছু, অস্ত্র বা এই জাতীয় কোনো কিছু আছে কিনা, এই জন্য এক্স রে রশ্মি প্রয়োগ করে। তখন ওই দাতব বস্তুগুলি এক্স রেতে বেসে ওঠে বা ফুটে ওঠে। এই রশ্মিটা আবিষ্কৃত হয় 1895 সালে, আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টজেন। এখান থেকেই এর নাম হচ্ছে রঞ্জন রশ্মি, বিজ্ঞানী রন্টজেন। এটা আমাদের প্রশ্ন আসে যে এক্স রে কে আবিষ্কার করেন। আমরা এক্স রে নামই যেহেতু রঞ্জন রশ্মি, সেখান থেকে মনে রাখবো এই রঞ্জন শব্দটাই আসছে রন্টজেন থেকে, আর আবিষ্কারটা হচ্ছে 1895 সালে, এটা মনে রাখতে হবে। এর আরেকটা বিশেষ ব্যাপার হয়, আসল হীরা শনাক্ত করতে এটা ব্যবহৃত হয়। আসল হীরা, আমরা জানি হীরা অত্যন্ত মূল্যবান, এটা বুঝতে হলে রঞ্জন রশ্মি প্রয়োগ করতে হবে। যদি যেই বস্তুটাকে আমরা হীরা হিসেবে সন্দেহ করি বা বলা হচ্ছে সেটার ভিতর দিয়ে রঞ্জন রশ্মি চলে যায়, তাহলে এটা নকল হীরা। আর যদি আসল হীরা হয়, এটার ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারবে না, তখন আমরা বলবো আসল হীরা। অর্থাৎ আসল হীরা দিয়ে রঞ্জন রশ্মি এই পারে আমরা কোনো কিছু পাবো না, তখন আমরা ধরে নেব এটা আসল হীরা। আরেকটা ব্যাপার হচ্ছে, বৈদ্যুতিক চুলা থেকে যেমন অবলোহিত রশ্মি নির্গত হয়, কালার টিভি বা রঙিন টেলিভিশন থেকে রঞ্জন রশ্মি নির্গত হয়। এই জন্য অধিকক্ষণ টিভি দেখার ফলে আমাদের চোখের ক্ষতি হওয়ার একটা কথা থাকে, তবে আধুনিক টেলিভিশনে এগুলি প্রোটেক্ট করা থাকে। তারপরে প্রশ্ন আমাদের আগের গতানুগতিক চলে আসে যে কালার টেলিভিশন হতে কোন রশ্মি নির্গত হয়।
আনসার হবে রঞ্জন রশ্মি, অথবা উল্টা প্রশ্ন আসতে পারে রঞ্জন রশ্মি কোথায় পাওয়া যায়, নির্গত হয়। অপশনে বিভিন্ন অপশনের সাথে কালার টেলিভিশন থাকবে। রশ্মির আরেকটা চমৎকার ব্যবহার হচ্ছে যুদ্ধক্ষেত্রে বা আবহাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে রেডার বা রাডার আমরা যাই বলি। রেডারের ক্ষেত্রে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ, এটা আমাদের মনে রাখতে হবে যে রাডারে কোন তরঙ্গ ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ। রাডার বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আবহাওয়ার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যুদ্ধ বিমান বা যুদ্ধযান নির্ণয়, কোথায় আছে সেটার অবস্থান নির্ণয়। তারপর একটা বিশেষ রশ্মি হচ্ছে কসমিক রে। কসমিক রে মানে হচ্ছে মহাজাগতিক রশ্মি। এই রশ্মির ব্যাখ্যাটা এরকম যে মহাজগৎ হতে প্রতিনিয়ত অর্থাৎ মহাশূন্য হতে প্রতিনিয়ত রশ্মি আমাদের পৃথিবীতে আসে, বিভিন্ন দিকে যায়, বলা চলে চারদিকে যায়। এই রশ্মিটাকে বলা হচ্ছে কসমিক রে বা মহাজাগতিক রশ্মি। তো রশ্মি থেকে আমরা মোটামুটি এগুলি করব। ইনফরমেশন যদিও কম, একটা পেজে বা অর্ধেকটা পেজে আমরা নোট করতে পারি, তবে ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং। আমরা আশা করব আপনারা এই কনফিউজটা দূর করে ফেলবেন এই পেজ থেকে বা এই 10-15 মিনিট থেকে। আমি আবারও একটু সারসংক্ষেপ বলছি। তেজস্ক্রিয় রশ্মির মূল রশ্মি তিনটি, আলফা, বিটা, গামা। প্লাস মাইনাস থেকে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা হচ্ছে চার্জ নিরপেক্ষ, এবং গামা রশ্মির কোনো ভর নেই, এবং এটাই সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি, এবং এই রশ্মিটা সবচাইতে ক্ষতিকর। পারমাণবিক বিস্ফোরণে এই রশ্মির সৃষ্টিও হয়। আর ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট-60 থেকে তৈরি বা উৎপন্ন রশ্মি, গামা রশ্মিটা ক্যান্সার বা টিউমার চিকিৎসায় ব্যবহৃত হয়। এই ইনফরমেশনগুলো আমরা গামা রশ্মি থেকে জানবো। তারপর সূর্য থেকে রশ্মি সংক্রান্ত বিষয় হচ্ছে সূর্যের তাপ আমরা পাই অবলোহিত রশ্মির মাধ্যমে। আরেকটা সূর্য থেকে বিশেষ রশ্মি নির্গত হয়, সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। এটা মূলত আমাদের জন্য ভালো মন্দ দুটি, বেশি পরিমাণে ক্ষতিকর, অল্প পরিমাণে আমাদের দেহের জন্য প্রয়োজনীয়, সেটা হচ্ছে ভিটামিন ডি উৎপন্ন করতে এটা লাগে। আর অবলোহিত রশ্মি বৈদ্যুতিক চুলা থেকে উৎপন্ন হয়। দুইটা উৎস অবলোহিত রশ্মি পেলাম আমরা, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে বৈদ্যুতিক চুলা। দুইটা অপশনও থাকতে পারে। তারপর আমরা আলোচনা করেছি এক্স রে নিয়ে। এক্স রে আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টজেন, তার নাম থেকে এই রশ্মির নাম হচ্ছে রঞ্জন রশ্মি। এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, গোয়েন্দা বিভাগে ব্যবহৃত হয়, হীরা শনাক্তকরণে ব্যবহৃত হয়। তিনটা অপশনই থাকতে পারে। আর এই রশ্মিটা রঙিন টেলিভিশন থেকে নির্গত হয়। সর্বশেষ যেই দুইটা রশ্মি আমরা অল্প পরিমাণে আলোচনা করি, সেটা হচ্ছে রাডারে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহৃত হয়, আর হচ্ছে মহাজগৎ বা মহাশূন্য থেকে আগত যে রশ্মি সেটাকে আমরা বলতেছি কসমিক রে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।